হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সৃজন দা, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। তো আজকে আমরা কি শুরু করবো না, সরি, আগের দিন আমরা কি শুরু করেছিলাম? চক্রবৃদ্ধি সুদ। কি আজকে তার লেকচার নাম্বার 3, কোষে দেখি 6.1 আমরা আজকে করবো। আগের দিন আমরা কি শিখেছিলাম? ফর্মুলা তোমাদের আমি দুদিন ধরে আমি করাচ্ছি, দুদিনই আমি তোমাদের দেখাচ্ছি। কি দেখো আমাদের ফর্মুলা, আগের দিন কি করেছিলাম? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি আমরা জানি, যখন আসল পি টাকা, হ্যাঁ, ইকুয়ালস টু পি টাকা, তারপরে সুদের হার, যেটা চক্রবৃদ্ধি সুদের হার আছে, হার ইকুয়ালস টু R% হলে n বছরে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n। এটা তোমাদের আগের দিন আমি বলেছিলাম, আগের দিনে এর বিভিন্ন রকম টাইপও আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা সবাই পড়ে এসছো বা দেখে এসছো। যদি না দেখে থাকো, উপরে আই বাটন আছে, ওটায় ক্লিক করে তোমরা আমাদের ভিডিওগুলো সরাসরি দেখতে পারবে। হ্যাঁ, এই ফর্মুলাটা আমি এই ফর্মুলা দিয়ে আরও যে টাইপগুলো বেঁচে রয়েছে, টাইপ তো আমি সবই আলোচনা করে দিয়েছি। এই কোষে থেকে 6.1 যেগুলো বেঁচে আছে সেগুলো আমি আজকে করাবো। পরের দিন আশা করি আমরা সমহার বৃদ্ধি বা হ্রাসে আমি ঢুকতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হলো রিক্যাপ, আমি ছোটো করে এটা দিয়ে দিলাম। এরপর বলো কি চলছে তোমাদের জীবনে? হ্যাঁ, স্কুল দিয়ে তো এসে গেছো সবাই, আশা করি পরীক্ষা শেষও তোমাদের হয়ে গেছে মনে আশা করি। তা চলো একটু এক্সারসাইজ করে নাও, জল টল খেয়ে নাও। আর কি বলেছিলাম, আমার সাথে একটু জল আর বিস্কুট নিয়ে বসো, কারণ কি এখন 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট আমার সাথেই তোমাদের এখন টানা ক্লাস করতে হবে। দেখো একটু রিল্যাক্স হয়ে নাও, মাথাটা ফ্রেশ করে নাও। অঙ্ক মাথা একদম ক্লিন রেখে, মাথার মধ্যে যেন কোনো রকম জাঙ্ক না থাকে, মাথা ক্লিন রেখে প্রত্যেকটা অঙ্ক ভালো করে লজিক ওয়াইজ আমাকে বুঝতে হবে। অঙ্কটা ডেপথে গিয়ে যে অঙ্কে কী বলতে চেয়েছে। দেখো তোমাদের একটাই প্রবলেম হয়ে যায় বিশেষ মতো, যে অঙ্কে কেউ ডেপথে গিয়ে কী বলার চেষ্টা করেছে সেটাই অনেকে বোঝার চেষ্টা করো না। দেখো আমি এটা কি বলছি, যারা এখন একটু পিছিয়ে আছো, যারা এগিয়ে আছো তো ভালো কথা, এগুলো আমি কোশ্চেনগুলো দিচ্ছি, তোমরা সঙ্গে সঙ্গে সলভ করে নাও। যারা একটু পিছিয়ে আছো তারা কি অঙ্কটা দেখো, আমি যেরকম পড়ছি সেগুলো শোনো, একটু নিজে পজ করে পড়ার চেষ্টা করো। একবার আমি যখন করছি তার আগে তুমি একবার করে দেখাও, আর যেটা করবে সেটা সঙ্গে সঙ্গে কমেন্টে লেখো, যাতে আমি সেটা ভেরিফাই করতে পারি, বা তুমিও নিজে ওটা অ্যান্সারটা দেখে আমাকে ভেরিফাই করে বলবে। ঠিক আছে, আমি যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো আশা করি তোমরা সবাই কমেন্ট করে দিচ্ছ। আমি তো আগের ক্লাসে দেখছিলাম 1-2 জন কমেন্ট করেছে। ঠিক আছে, আমি তাহলে এরপরে আজকের আমি 18 দাগের অঙ্ক আজকে শুরু করব। ঠিক আছে, চলো শুরু করি। কত দাগেরটা করবো আমি আজকের? 18 দাগের। চলো 18 দাগের অঙ্কটা করি। বোর্ডটা কালো কালো হয়ে যাচ্ছে গো। চলো, কি বলেছে আমার সাথে, কি বললাম একসাথে পড়বে। এই যে অঙ্কটা, এই টাইপের অঙ্ক আমি কি উদাহরণে করেছি, প্রয়োগ নাম্বার মনে নেই, একটু দেখে নেবে। আগের ক্লাসে না, তার আগের ক্লাসে লেকচার নাম্বার 1-এ আমি প্রয়োগের এই অঙ্কগুলো করিয়েছি। কি বলছি শোনো, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা নির্ণয় করব। কি বললাম আরেকবার পড়ছি, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এক্ষেত্রে আমি তোমাকে বলেছিলাম, আমরা আমাদের সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়, নর্মাল সহজ সুদে কী হয়, যে একটা 20 বছরের আমাদের স্লট রইল, সেই 20 বছরের স্লটে আমাদের একটা আসলের উপর সুদ হবে, তারপরে সেই সুদটা আসলের সাথে যোগ হবে। আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি, সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেক বছর আমাদের যে আসলটা তার উপর সুদ হবে, সেই সুদটা আসলের সাথে যোগ হয়ে পরের বছরের ক্ষেত্রে সেটা আসল হিসাবে কাজ করবে। সেটার জন্যই আমি ফর্মুলা লিখেছিলাম, পাশে লিখলাম না। ঠিক আছে,
পাশে আমি লিখে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে ফর্মুলাটা। a ইকুয়ালস টু p ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা হচ্ছে এর ফর্মুলা। আর যেটা হচ্ছে কি তোমাদের 6 মাস অন্তর দে, 6 মাস অন্তর দে কথার অর্থ কী? এবার তোমাকে 6 মাস অন্তর দে কথার অর্থ বুঝে নিতে হবে যে আমাদের দুটো স্লট আছে এখানটা, যে 12 আমাদের যেহেতু মাস হয় তাহলে প্রথম 6 মাস তারপরে 6 মাস। 6 মাস অন্তর দে এখানে কী কথা হচ্ছে যে প্রথম 6 মাসে আমার যে আসলটা আছে সেই আসলের সাথে প্রথম 6 মাসে আমার সুদটা কাউন্ট করব, তারপরে সেই সুদটা আবার আসলের সাথে যোগ হবে পরের 6 মাসের ক্ষেত্রে, তারপরে সেটা আসল হিসেবে কাজ করবে। আবার বলছি কথাটা কি, প্রথম 6 মাসে আমাদের যে আসলটা দিয়েছে প্রথম 6 মাসে সেই আসলটা সুদ হবে, তারপরের ক্ষেত্রে মানে 6 মাস শেষে সেই সুদটা আসলের সাথে যোগ হয়ে পরের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ করবে। সেটা আমি কীভাবে লিখছি দেখো, সেটা আমি তোমাকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে আমি একটা ফর্মুলা জানি, তাহলে আরেকটা জিনিস বলে দিচ্ছি, 6 মাস অন্তর যেহেতু দে বলেছে তাই সেক্ষেত্রে আমার বছরে তাহলে কটা স্লট হচ্ছে, আমাদের দুটো স্লট হচ্ছে। আমি তাহলে এখানে কীভাবে লিখছি দেখো, সুদের পর্ব যদি 6 মাস অন্তর দে বলে দেয় তো সুদের পর্ব, কারণ যাতে দেখো 1 বছর দুটো স্লট হচ্ছে, অর্থাৎ আমি 6 মাস অন্তর যেহেতু সুদটা আসলের সাথে যোগ হচ্ছে কারণ বছরে তাহলে দুটো স্লট হচ্ছে, তাই আমি বলবো সুদের পর্ব ইকুয়ালস টু 2। তা আমাদের আর কি দিয়েছে ইনফরমেশন এখানটায় কি 8% চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার আর ইকুয়ালস টু কত 8%। আর কি দিয়ে দিয়েছে আমাদের কাছে, আর আমাদের দিয়ে দিয়েছে 6,000 টাকার কত 1 বছরের সুদ, 6,000 টাকার 1 বছরের সুদ। তা আসল কি দিয়ে দিয়েছে, আসল দিয়েছে 6,000 টাকা। এটা ভালো করে পড়বে, এই যে সুদের লেখা আছে কি লেখা আছে 8% চক্রবৃদ্ধি সুদে কমা বা শ্বাস দিয়ে নেবে একটা, 8% চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকার কত 6,000 টাকার 1 বছরের সুদ নির্ণয় করো, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তা সেক্ষেত্রে আসল p ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 6,000 টাকা হলো। সুতরাং আমি ফর্মুলাটা কি লিখছি দেখো, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি, 1 বছরের চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি, আমরা তো সুদ ফর্মুলা জানি না, আমি ফর্মুলা জানি সেটা আমাদের সমূল চক্রবৃদ্ধি থেকেই আমরা ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম। কি আমাদের 1 বছরের সমূল চক্রবৃদ্ধি 1 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কত p ইন্টু 1+, এই যেহেতু আমি সুদের পর্ব 2 করলাম সেক্ষেত্রে দেখো r/2 এই জায়গাটা মনে রাখবে বাই 100 হোল টু দি পাওয়ার 2n। দেখো এই যে এটার যে কনসেপ্টটা সেটা আমি তোমাদের বলে দিয়েছি, এর পরের অঙ্কটা 19 অঙ্ক, তাহলে আমি সেই কনসেপ্টের উপর তোমাদের অঙ্কটা করাবো যেটা আমি বলেছিলাম। যাদের আমি ফর্মুলাটা মনে থাকবে না তোমাদের জাস্ট একবার দুবার তোমরা যদি অঙ্কগুলো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো কী করতে হবে। ও একটু বড় দিয়েছে, যাই হোক। কি এখানে r/2টা কেন করলাম, r/2 করলাম এই যে 2 মাস সুদের পর্ব যেহেতু 2 তাই জন্য r/2 করলাম, আর এখানে 2n করে দিলাম। এটা ফর্মুলা আমরা ডিরাইভ করে আমরা দেখে নিয়েছিলাম, ঠিক আছে। নয় তোমরা কি করতে পারো, নয় আমি যেটা বললাম প্রথম 6 মাসের ক্ষেত্রে তোমরা সুদ বার করবে, সেই সুদটা আসলের সাথে যোগ করবে, তারপরে নেক্সট 6 মাসের জন্য ওই সুদ প্লাস আসলটাকে আমরা আসল হিসেবে কাজ করব, তারপরে আবার 1 বছর পুরো মানে আমরা সুদটা নির্ণয় করব। আবার এটা খাটনি বেশি হয়ে যায়, তারপরে আমরা আবার সুদটাকে আসলের সাথে যোগ করব, তারপরে আবার পরের বছরের সেক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ হবে। মানে অনেকটা বড় একটা আমাদের জার্নি, সেটা আমরা ছোট করে এই ফর্মুলায় আমরা এনে নিলাম, ঠিক আছে। আমাদের এখানে যেহেতু 1 বছর দিয়ে দিয়েছে তাই জন্য এটা আমাদের এক্ষেত্রে সুবিধা হয়েছে, ঠিক আছে। এবার এটা দেখো p 1+r/2, ঠিক আছে। p মানে কত আমাদের জানি 6,000, হ্যাঁ 1+r/2 মানে কি r হচ্ছে 8/2 কত 4/100, হ্যাঁ 4কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, আর n কি n হচ্ছে 1 বছর, 2 × 1 ইকুয়ালস টু 6,000, 600কে লিখেছে আমি তো 6,000 লিখেছি, 6,000 ঠিক লিখেছি তো, হ্যাঁ ঠিকই লিখেছি। 6,000 × 4, 25, 100 সবাই জানো তো, হ্যাঁ নিশ্চয়ই জানো।
4 25 100, ঠিক আছে। 26/25 ইন্টু 26/25 কেন লিখলাম কারণ এটা ইন্টু স্কোয়ার করা আছে, ইন্টু স্কোয়ার কি এটার হোল স্কোয়ার করা আছে, তাই জন্য দুবার আমি লিখে নিলাম। হোল স্কোয়ারও করতে পারি, এখন আমার মনে নেই, ঠিক আছে। এটার কাটাকুটি করলে কি আসে দেখি তোমরাও কাটাকুটি করতে থাকো আমার সাথে। 25 দুগুণে 50, 1 0 0, 4 25 100 হলো। আর একবার দেখি 5 5 25, 5 4 20, 5 4 20, 5 8 40, কী লিখলাম কথাটা? 5 4 20, 5 8 40। এবার কি 26 ইন্টু 26 ইন্টু 48/5, ঠিক আছে। সোজাসুজি, আর কোনো কথা নেই। চলো তাহলে গুণটা আমি করে দেখি, চেষ্টা করি, তোমরাও একটু আস্তে আস্তে চেষ্টা করো। 26 ইন্টু 26, আমাকে কপি করতে যাবে না, তোমরা পাশে গুণটা করো, আমার কেউ কপি করবে না, লাস্টে গুণফলটা আমার সাথে মিলিয়ে নেবে। কি করছি দেখো স্যার, আপনি কি করছেন? আমি করছি ক্যালকুলেশন, আমারটা কপি করো না, তোমরা তোমাদের মতো করো। 676 ইন্টু 48, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 6 48 8, 4 56, 6 48, 5 4 24, 28 24 হলো। 8 4 4 2 3, 3 2 4 4 8 ইকুয়ালস টু কত হচ্ছে? 5 6 30, 5 5 4 20, 4 4 5 8 40, 4 8 5 9 45.6 টাকা হলো। এটা আমাদের তাহলে সমল চক্রবৃদ্ধি কত আসছে? আমাদের 1 বছরে সমল চক্রবৃদ্ধি তাহলে আসছে 6490.6 টাকা। আমাদের উত্তর কী চেয়েছে দেখো একটা খেয়াল করে, আমাদের কাছে উত্তর চেয়েছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এক্ষেত্রে আমি চক্রবৃদ্ধি সুদ কি লিখতে পারবো? সুতরাং চক্রবৃদ্ধি সুদ তোমরা কিন্তু নিচে লিখবে কি? চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কত হচ্ছে? 6489.6 মাইনাস কত? মাইনাস এটা 6000, ঠিক আছে। কত হচ্ছে? 489.6 টাকা। সবাই লিখে নিয়েছো? অবশ্য সবাই দেখেই নিয়েছো নিশ্চয়ই, সবাই লিখে নিয়েছো। এবার মিলিয়ে দেখো অ্যান্সারটা, এবার মিলিয়ে দেখো কত আসছে। কি আমরা কি বলেছিলাম পরপর কি করেছি দেখো, আমি কি বললাম? 6 মাস অন্তর দেয় হলে 6 মাসের যে সুদটা হবে সেটা আসলের সাথে যোগ হবে। পরের 6 মাসের ক্ষেত্রে সেটা ওই যে সুদ প্লাস আসল হলো, সেটা পরের 6 মাসের ক্ষেত্রে সেটা আসল হিসাবে আমাদের কাজ করবে, ঠিক আছে। ফার্স্ট স্টেপ করলাম, সুদের পর্ব আমি 2 বার করলাম, কি যেহেতু বছরের 2 স্লট হয়ে যাচ্ছে তাই জন্য 2। এরপর কি চক্রবৃদ্ধি সুদ আমাদের দিয়ে দিয়েছে, আসল দিয়ে দিয়েছে, 1 বছরের সমল চক্রবৃদ্ধি আমি বার করলাম, ঠিক আছে। আর আমরা কি লাস্ট স্টেপ চক্রবৃদ্ধি সুদটা বার করলাম। হ্যাঁ হলো, এই আমি পয়েন্ট আউট করে দিলাম। আমি জানি 19-এরটা পারবে, এবার 19-এরটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের হোমওয়ার্কও দিতে পারি, কিন্তু 19-এরটা আমার একটু বোঝানোর ইচ্ছা আছে, তাই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি একটা জিনিস, ঠিক আছে। 18টা হয়ে গেল, 18টা আমি পর বুঝিয়ে দিলাম কোন স্টেপ বাই স্টেপ। তোমরা ফার্স্টে যেগুলো দেখো পরীক্ষার সময় মনে না থাকলে ফার্স্টে কী করে নেবে, শোনো কী করবে, সুদের পরে লিখবে, তোমাদের যা দিয়ে দিয়েছে সেগুলো আগে করে নেবে, ঠিক আছে। এই যে আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার দিয়ে দিয়েছে আর আসলটা, তোমাদের এই ফর্মটা মনে রাখার চেষ্টা করবে। তোমরা যদি এটা চেষ্টা না করো তাহলে তোমরা কি পরীক্ষা হলে ফেসে যাবে। তোমরা তখন আমি যে কথাগুলো বলছি সেটা একটু মনে করার চেষ্টা করো। কি এই ফর্মুলা যদি মনে না থাকে তখন একটা কথা সবসময় মাথায় রাখবে, কি আসল যেটা আছে সেটা প্রথমে 1 বছর খাটবে, সেটা যে সুদটা হবে সেটা আসলের সাথে যুক্ত হয়ে পরের বছরের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ করবে। এই কথাগুলো সবসময় মাথায় ঢুকে রাখবে, সেটা এখানে ফর্মুলার আকারে আমরা দিয়েছি, ঠিক আছে। ফর্মুলা আমরা বানিয়েছি, মানে কি বলতে চাইছিলাম একটা, হ্যাঁ ব্যাপারটা কী হলো, আমরা অঙ্কগুলোকে বানিয়েছি, ঠিক আছে। ফর্মুলা আমরা বানাচ্ছি, ঠিক আছে। তার জন্য আমরা যেরকমভাবে ইউজ করবো সেটা আমাদের ইচ্ছে হলো। আমরা 18 দাগের অঙ্কটা করালাম, এবার কি 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কটা কি বলেছে আমরা একটু পড়বো, একসাথে পড়বো 19 দাগের অঙ্কটা। স্যার চলো পড়ছি সবাই, হ্যাঁ। 3 মাস অন্তর দে, এবার বলে দিচ্ছে 3 মাস অন্তর দে
বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার সুদে 6,200 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে হিসাব করে লিখি। স্যার আপনি তো বলেছিলেন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি 9 মাস হয় 1 বছরের যদি কম হয় তা সেক্ষেত্রে সেটা সরল সুদে পরিণত হয়। কারণ আপনি আগে একটা অঙ্কে আমাদের বুঝিয়েছিলেন ওই যে 2.5 বছর ছিল, 2.5 বছরের ক্ষেত্রে আপনি ওটা কী করেছিলেন 2 + হাফ করে নিয়েছিলেন। তা এইটা 9 মাসে যেহেতু দিয়েছে তাহলে আমি কি এটা সরল সুদে করতে পারবো? স্যার কি করতে পারবো এটা? আমি বলছি না। কেন কেন এখানে বলে দিচ্ছি, এখানে একটা যে এই কথাটা ফার্স্টে বলে দিচ্ছে 3 মাস অন্তর দেয়, এই কথাগুলো মাথায় মানে এই পয়েন্টগুলো মানে পয়েন্ট আউট করবে, ঠিক আছে? কি বলেছে 3 মাস অন্তর দেয়, মানে 3 মাস পর পর যে আমাদের প্রথমে যে আসলটা দিয়েছে প্রথম 3 মাস হবে যে সুদটা হবে সেটা আসলের সাথে যোগ হবে, তারপরে নেক্সট ক্ষেত্রে আবার সেই সুদ প্লাস আসলটা পরের 3 মাসের ক্ষেত্রে আসল হিসেবে কাজ হবে, তারপরে আবার এরকম রিপিট হতে থাকবে, ঠিক আছে? তা সেক্ষেত্রে আমরা কি দেখি, আমরা এখানে দেখব তাহলে সেক্ষেত্রে কটা হচ্ছে 1 বছরে যদি কি সুদের দেখ কি বলেছে এখানে 3 মাস অন্তর দে, ঠিক আছে? তার মানে 3 মাস পর পর সুদ আসলের সাথে যোগ হচ্ছে, তাহলে বছরে আমাদের কটা মানে আমাদের 12টা মাস হয়, 3 মাস পর পর এটা হচ্ছে, তার মানে 1 বছরে 4টে স্লট, টোটাল 4টে স্লট। কি জানুয়ারি থেকে মার্চ আমি একটা স্লট পাবো, মার্চ থেকে কত হয় মার্চ এপ্রিল মে, বুঝতে পারছো 4টে টোটাল স্লট হচ্ছে, 3কে যদি আমি 12 দিয়ে ভাগ করি টোটাল 4টে স্লট হচ্ছে, তাই তো? তো সেক্ষেত্রে অঙ্কটা আমি এভাবে দেখব কি, যেটা আগের অঙ্কে বলেছিলাম কি যেহেতু আমাদের 6 মাস অন্তর দিয়ে বলেছিল তাই জন্য আমি কী বলেছিলাম সুদের পর্ব 2, কারণ আমরা দুটো স্লটে ভাগ করতে পারছি। এক্ষেত্রে আমাদের 12 মাসে 12টা মাস যেহেতু আছে 3 মাস অন্তর দিয়েও আমরা 4টে স্লটে ভাগ করতে পারবো। সেটাতে আমি লিখবো কি সুদের পর্ব ইজ ইকুয়ালস টু কত 4, ঠিক আছে 4। আর আমাদের কি ইনফরমেশন দিয়ে দিয়েছে একটু দেখি, আমাদের দিয়ে দিয়েছে চক্রবৃদ্ধি কি 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,200 টাকা। এই যে সুদের পর একটু শ্বাস নেবে, আমি শ্বাসটা নিচ্ছি না তাতেই বলছি বলে 6,250 টাকা 9 মাসের সুদ। আমি বলে এখন ক্লিয়ার তো তোমাদের কাছে কেন 9 মাসের হলো এটা সরল সুদ হবে না, বারবার কিন্তু ঢুকিয়ে রাখবে। এবার দেখো এটা তোমাদের এক্সামে হয়তো দেবে না, তবুও তোমাদের কেউ ধরো জিজ্ঞেস করলো কোনো স্যার বা ম্যাডাম যে স্যার মানে স্যার তোমাদের জিজ্ঞেস করবে বলো তো দেখি কোন ক্ষেত্রে 9 মাসের ক্ষেত্রেও আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে সেটাকে ইউজ করব। মানে আমরা তো চক্রবৃদ্ধি কেন ইউজ করি, এই 1 বছরে সুদটা আসলের সাথে যোগ হয় বলে আমরা সেটা ইউজ করি। কোন মাসে কখন সেটা 9 মাসের ক্ষেত্রেও কখন এটা ইউজ হবে, তখন বলবো স্যার যখন এটা আমরা দুটো স্লটে ভাগ করতে পারবো আমাদের সুদটা আসলের সাথে কখন 6 মাসে বা 4 মাসে সেটা আমাদের সুদটা আসলের সাথে যোগ হবে, সেই তখন আমি এটা ইউজ করতে পারবো। একটু এক্সপ্লেন করে তোমরা স্যার বা যে কোনো কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে এটা তোমরা বলতে পারবে, বা তোমরা এটা নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমরা এটা বলতে পারবে, ঠিক আছে? তা সেহেতু সুদের পর্ব কত হচ্ছে 4, আর আমাদের বার্ষিক সুদের হার কত দিয়ে দিচ্ছে 10%। চক্রবৃদ্ধি সুদের হার কত আর ইকুয়ালস টু 10%। আর কি দিয়ে দিচ্ছে 6,200 টাকার আসল, কি আসল হচ্ছে গিয়ে পি ইকুয়ালস টু 6,250 টাকা। আর কি বলে দিচ্ছে 9 মাস। এবার 9 মাস কি মানে কি 9/12 বছর, সেটা লিখি 9/12 বছর মানে কি, আমি পাশে লিখছি 9/12 বছর মানে কি 3/4। সুতরাং 3/4 বছরে সমূল চক্রবৃদ্ধি, এরকমভাবে লিখবে সমূল চক্রবৃদ্ধি, তারপরে যা ক্যালকুলেশন আছে দেখে নেব সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? এরকম চ্যালেঞ্জ করে বলবে সমূল চক্রবৃদ্ধি কত আসছে দেখি একটু, সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু 3/4 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু পি ইন্টু 1 + r/4, ঠিক আছে? সুদের পর্ব যেহেতু 4 তাই জন্য এখানটা হবে কি r/4। কেন আমি একটু আগে এক্সপ্লেন করলাম বাই 100
হোল টু দি পাওয়ার 4n। এই যে দেখো সুদের পর্ব যে 4, এই যে সুদের পর্বটা এখানটায় আর এর সাথে সেটা ভাগ হচ্ছে আর এন এর সাথে সেটা গুণ হচ্ছে। এই কথাগুলো মাথায় রাখবে। যেটা আমি একটু আগে যে সুদের পর্ব 2 লিখেছিলাম সেটা r/2 হচ্ছিল আর 2n হচ্ছিল। এই স্টেপগুলো একটু মনে রাখবে। বা আমি যেটা বলছিলাম একটু আগে যে কি 6 মাস হচ্ছে তারপরে সুদটা আসলের সাথে যোগ হচ্ছে, তোমরা সেরকমভাবে করতে পারো, কিন্তু কি সেটা খুব লং প্রসেস হয়ে যাবে। পরীক্ষার ক্ষেত্রে সেটা প্রচুর, পরীক্ষার সময় সেটা প্রচুর টাইম আমাদের নেবে। তো সেক্ষেত্রে আমি এটা করতে পারবো না, ঠিক আছে। সুতরাং আমরা ওটা করতে গেলে প্রচুর টাইম চলে যাবে, বুঝলে। এই অঙ্কটা করতে আমাদের 5 মার্কস লিখে তোমাদের একটু ভাবতে ক্যালকুলেশন করতে এই অঙ্কগুলো তোমাদের 8 to 9 মিনিটস কেটে নেবে। দেখো তোমাদের ম্যাক্সিমাম 8-9 মিনিটসই থাকবে 5 মার্কসের জন্য। তোমাদের এই অঙ্কগুলো করতেই সেটা করে নেবে। তোমরা যদি ওই লং প্রসেস করতে যাও তোমাদের অনেক খাটনি, যখন কিছু পারছো না তখন এগুলো করতে পারো লং প্রসেসে, ঠিক আছে। আপাতত তোমরা চেষ্টা করো ফর্মুলাগুলো মনে রাখবে কী করে, প্র্যাকটিস করে যাও শুধু, মানে শুধু না অন্যান্য সাবজেক্টও পড়তে হবে। দিনে 1 ঘন্টা করে চ্যাপ্টার দাও আর একটু রিভিশন করো, রিভিশন একটু করতে হবে, হলো। তারপরে কি 1 + r/100, আর কত, আর হচ্ছে 10/400, হ্যাঁ। এই 4টাকে নিচে গুণ করে নিলাম। 4 × n কত ছিল, n হচ্ছে 3/4, 3/4, 4 কেটে গেল 6250, এটা 0 0 কেটে গেল, হ্যাঁ। 40 41, 41/40 × 41/40 × 41/40 হলো। এবার শুরু করো, কাটাকুটি শুরু করো। কি করবো একটু দেখি আমি। এটা কি কাটাকুটি করবো পুরো ভেঙে? তোমাদের কি মনে হয়? চলো করা যাক। 41 × 41 কত হয়? 41, 4 4 4 16, 1681 আই গেস। 41 × 41 কত, 1681, ঠিক আছে। হচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে। আর এরপর কি, আরেকটা 41 আছে, ঠিক আছে। তো সেটা কি করবো আমি দেখি। সেটা নর্মাল, আমি আর গুণ করতে যাচ্ছি না। 1 8 6 6 1 4 32 2 3 24 27 7 2 4 5 6, হ্যাঁ। তা কত হচ্ছে এখানটায়, 1 2 9 8 6, আর কি বাকি রইল 6250। এটা আমি লিখে দিই এবার, সরি 625 দিয়ে এবার একটু গুণ করি, দেখি কি আসছে। 625 দিয়ে কি এখন ভাগ করবো, মানে গুণটা করবো। 4 4 4 2 2 4 5 20, 4 4 4 5 20, 4 4 24, না একটু বড় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 625টাকে দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। একটু হার্ড হবে, এক ক্যালকুলেশন একটু ইজি, মানে কঠিন হবে। তোমাদের কি পাশে তোমাদের করতেই হবে, ঠিক আছে। 5 একে 5, 5 0 তোমার 1, 5 5 একে 5, 5 0 তোমার 1, 5 45, 4 তোমার 4, 5 40। তোমাদের যাতে ক্যালকুলেশনটা হয়ে গেছে, ক্যালকুলেটার কেউ করবে না, তোমরা এই জায়গাটা স্কিপ করে যে ক্যালকুলেশনের পার্টটা সেটা একটু দেখে নেবে, ঠিক আছে। কিন্তু কেউ ক্যালকুলেটার মারবে না। 40 44 30 34 2 4
4 5 9, 9 সাথে 16, 4 12, 12 2 16, 4 12, 14 15 5 1 8, 8 8 12, 12 5 17 7, 8 1, 3 6 3 9 2 0 1 2 3 4। বিশাল বড় একটা সংখ্যা চলে এলো। দেখি যোগ ভাগ গুণ করে কি আসে আমাদের কাছে। 4 4 16, 16 × 4 64। তো চলো করার চেষ্টা করি আস্তে আস্তে। 16কে দিয়ে যদি এটা ভাগ করি 4 3 0 7 5 6 2 5, হ্যাঁ হলো 16 32 32 32, কত হচ্ছে 9 1 1 0, 696, 7 16 112 হয়ে যায়। হ্যাঁ তো এটা কী হবে 4 1 7, 4 জন্য 9 9 আছে 9, 6 জন্য 4 তোমার 1, সরি 6 জন্য 4 তোমার 5, এখানে 5 14, ঠিক আছে। এখানে 7 থেকে 14 কী করে 3 3 5 16 2 32, 3 6 16 2 32, 4 2 14 2 32, 105 105 হলো। এরপর কি 105 16 6 16 96, কত হচ্ছে 9, পয়েন্ট দেবো 0 6 5 16 80 100, 5 16 80 1 0 0, কত আসছে 6 16 96 96, 4 0 3 16 48 16 32 32 8 কি 0.562 5 হলো। এবার এটাকে কি এটাকে এবার 4 দিয়ে ভাগ করতে হবে। তো এটার ইকুয়াল টু কত আসছে দেখি 4 4 ছক 24 2 9 4 সাথে 28 1 2 4 3 12 0 2 2 4 5 20 2 6 4 ছক 24.25 4 ছক 24 কত হচ্ছে ঠিক করছি তো, হ্যাঁ আশা করি ঠিক করছি, ঠিক করছি আমি। তারপর কি এই পর্যন্ত হলো 1 6 6 দুগুণে 4 4 3 12 4 4 16। এরপরে আমি আর যাচ্ছি না, ঠিক আছে। এরপরে আরও ব্যাবলা কিছু একটা হতে থাকবে পরপর, এটা আমি আর যাচ্ছি না। তা এরপরের লাইনে আমি বাই এখানে 100 আছে, ঠিক আছে। আমি করে দিচ্ছি 6730.566, ঠিক আছে 5664 4, যেহেতু তোমাদের এখানটায় এই জিনিসটা নেই তবু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে 566, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কী হচ্ছে সমূল চক্রবৃদ্ধি কত আসছে 6730 টাকা। তা সেক্ষেত্রে এত বড় ক্যালকুলেশন করে আমাদের এটা আসলো। আমি এই জন্য বলেছিলাম কি এক্ষেত্রে তোমাদের প্রচুর বড় বড় ক্যালকুলেশন আসবে। তো সুতরাং সমূল চক্রবৃদ্ধি কত হবে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি ইজিকলস টু কত 6730.56 মাইনাস 6250 ইকুয়ালস টু কত 0 8 2 3 3 4 480.56 টাকা।
এত টাকা আমাদের সুদ আসবে। 19 অঙ্কটা কী বলেছে, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে, তো সেক্ষেত্রে আসবে 480 টাকা। দেখো এই অঙ্কটা আমাদের প্রচুর খাটালো কিসে, এই অঙ্কটা আমাদের প্রচুর খাটালো ফার্স্টে কনসেপ্টে কি 4 সুদের পর্ব 4, তা সেক্ষেত্রে আমি আরেকটা কি কনসেপ্টটা আমাদের খাটালো, এটা আরেকটা খাটালো যে এটা সরল সুদ হবে না, এটা চক্রবৃদ্ধি সুদই হবে, কারণ অনেকে সরল সুদ এটা ভেবে নেবে, কেন কি আমরা বলেছিলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা 1 বছরে ক্যালকুলেশন করতে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট আমরা এটা করলাম, আমাদের যা গিভেন দিল সেটা করলাম। তারপরে পয়েন্ট আমাদের যে চক্রবৃদ্ধি সুদ করতে সমল চক্রবৃদ্ধি সেটা বার করলাম। তারপরে তো আমরা সমল এটা কী লিখেছি আমি, চক্রবৃদ্ধি সুদ হবে, এটা চক্রবৃদ্ধি লিখে দিয়েছি, সমল চক্রবৃদ্ধি 2 জায়গায় লিখে দিয়েছি, তাহলে কী করে হবে এটা, এটা হবে সমল চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, এই জিনিসটা আমরা কমপ্লিট করলাম। এরপর কি, এরপর আমরা 20 দাগের অঙ্কটা করব। একটু 20 দাগের অঙ্কটা সবাই দেখো যে কী বলছে, একটু পড়ার চেষ্টা করো। আমি বোর্ডটা ততক্ষণ মুছছি, তোমরা 20 দাগের অঙ্কটার যে কনসেপ্ট কী বলার চেষ্টা করছো সেটা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা অঙ্ক একটা ইউনিক অঙ্ক, প্রত্যেকটা অঙ্কে ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্ট আছে প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে। চলো চলো কী হচ্ছে তাহলে, 20 দাগের অঙ্কটা, আমাদের 20 দাগের অঙ্কটা কী বলেছে আমি একটু পড়বো। 20 দাগের অঙ্ক কী বলেছে, যদি 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 60,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি কি, যদি 60,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। এই অঙ্কটায় কি কিছু বলেছে, কি মনে হচ্ছে তোমাদের, এই অঙ্কটায় কি কিছু বলেছে কি, যদি 60,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করি। আমি লিখে দিচ্ছি, দেখো অঙ্কটা কিছু বলেইনি, কি 20 আসল পি ইজ ইকুয়ালস টু কত, 60,000 টাকা, 60,000 আসল পি ইজ ইকুয়ালস টু কত, 60,000 টাকা হলো। এরপর কি সমল চক্রবৃদ্ধি, দেখো এই কোশ্চেনগুলো 2 মার্কসেও আসতে পারে, আমার মনে হয় এই অঙ্কগুলো 2 মার্কসেই আসবে। আমি তোমাদের যখন PYQ করাবো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তখন আমি এগুলো টোটালটাই ভালো করে দেখিয়ে দেবো। 69984 টাকা, হ্যাঁ এটা দিল। মনে করি আমাদের যেটা চেয়েছে সেটা লিখে নিই, মনে করি চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়ালস টু R%। সুতরাং আমি এখান দিয়ে লিখতে পারবো কি, কত বছরে বলে দিয়েছি, 2 বছরে, 2 বছরে সমল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। বা লিখে কী লিখবো, সমল চক্রবৃদ্ধি আমরা কী জানি, 69984 ইজ ইকুয়ালস টু P ইন্টু 1 প্লাস, ও পি তো আমি জানি 6000, একটা শূন্য কম পড়ছে মনে হচ্ছে, হ্যাঁ 4টে শূন্য দিয়েছে, 4টে শূন্য দিয়েছে, হ্যাঁ 1 প্লাস R/100
হোল টু দি পাওয়ার 2। এরপর দেখো এই যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলো আমি কী করবো, আমি তোমাদের উদাহরণ বুঝিয়েছিলাম কি 6000 টাকা এখান থেকে বাইরে নিয়ে চলে আসবো, আর এই যে এই জায়গাটা যে জিনিসটা হবে সেটাকে আমরা হোল স্কোয়ারের ফর্মে আনবো, যাতে দুটো হোল স্কোয়ার আমি কাটতে পারি। দুদিকের হোল স্কোয়ার আমরা কীভাবে কাটতে পারি সেটা আমরা জানি, কি লিখে দেবো, কি দুদিকের কি বলে এটাকে বর্গমূল করে পাই, ঠিক আছে, দুদিকে বর্গমূল করতে পাই, উভয় দিকে বর্গমূল করে পাই, সেটা আমি লিখবো বা 1 + r/100 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 69984/6000। এবার আমরা চলো কাটাকুটি করা শুরু করি। কী দিয়ে কাটাকুটি যাবে আপাতত দেখি, কী দিয়ে কাটাকুটি যায়। 1 1 3 9 36 3 8 36 2 4 6 দিয়ে কাটাকুটি যাবে দেখতে পাচ্ছি, 0 0 0 0, ঠিক আছে। এরপর কি 1 3 9 সরি 6 কে 6 6 কে 6 3 9 6 36 3 8 6 36 2 4 4 24। এরপর কি 4 দিয়ে আমি একটু কাটার চেষ্টা করবো, দেখি ওটা কি 4 দিয়ে যাবে, ওটা কি 4 দিয়ে যাবে। 4 2 8 3 6 434 4 9 36, হ্যাঁ এটাও যাচ্ছে। 4 2 8 4 9 36 4 1 4 4 6 24, এটা কি আসছে, এটা আসছে 4 2 8 4 5 20 0 0। এরপর কী হচ্ছে দেখি একটু, এরপর কী হচ্ছে 4 6 24 6 2 5 4 4 4 7 28 6 2 9। এই তো এইরকম টাইপেরই জিনিসপত্র আমাদের প্রয়োগের ক্ষেত্রে এসেছিলো। 1 প্লাস আমরা এটা জানি, আমরা প্রয়োগের ক্ষেত্রে বলে দিয়েছি কি হোল স্কোয়ার এটা হয়ে যায় 27 স্কোয়ার 27/25 স্কোয়ার, আমি এটা বলে দিয়েছিলাম। হ্যাঁ এরকম টাইপের এই একই রকম জিনিসপত্র আমাদের উদাহরণে আছে। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কীরকম কী অঙ্ক আসছে, কি বইয়ে যেরকম আছে সেরকমই আসছে নাকি তোমাদের আলাদা রকম জিনিসপত্র আসছে। আমি একটা কথা বলে রাখি, এই যে টাইপ এরকমই টাইপ তোমাদের পরীক্ষার সময় আসবে, পরীক্ষায় যা টাইপ আসবে সব কিছু এই বইয়ের মধ্যে কভার করা আছে, এই টাইপের বাইরে কিছু আসবে না। তোমরা যারা কমার্স নিয়ে পড়তে চাও তোমরা এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, কেন কি তোমাদের কমার্সে এগুলো পরে অনেক কাজে লাগবে, ঠিক আছে। বা কোনো কিছু তোমরা যদি হিসেব করতে চাও পরেও লাগবে, এরপরে যে আমি করাবো অংশীদারি কারবার সেটার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। 1 + r/100 সেগুলো তোমাদের কমার্সের ক্ষেত্রে কাজে লাগবে। 27/25 স্যার আপনি যখন বলেছিলেন আপনি যখন দুদিকে স্কোয়ার রুট করবেন তখন একটা প্লাস মাইনাস চলে আসে, সেটা কেন আসছে না এখান থেকে আমি আগের ক্লাসেই সেটা ডিসকাস করেছি। কোন নম্বর ক্লাসে, লেকচার মানে আমি সেটা ডিসকাস করেছি এখানে কেন প্লাস মাইনাস আসছে না, কারণ এখানে যদি মাইনাস চলে আসে তাহলে আর এর ভ্যালু মাইনাস হয়ে যাবে। কিন্তু কোনো ব্যাংকের সুদে বা কিছুতে আমরা কি কখনো আর মাইনাস মানে বাসি সুদের হার কি কমে কখনো, মানে টাকা রাখলে কি কমে, হ্যাঁ কমে। কখন, প্রত্যেকটা ব্যাংকে আলাদা আলাদা ইয়ে আছে যে আমার ব্যাংকে মিনিমাম 3000 টাকা রাখতে হবে বা 2000 টাকা রাখতে হবে, তাহলে বাড়বে, নাহলে সেটা টাকা কমবে, সেক্ষেত্রে সেটা আলাদা কথা। কিন্তু এক্ষেত্রে আমাদের সবসময় ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে। তো এটা কী হলো, ওদিকে বিয়োগ চলে যাবে 2/25 r/100 2/25 4 25 100 বা আর ইকুয়ালস টু কত, আর ইকুয়ালস টু 8%। এই হলো আমাদের 20 নম্বর অঙ্ক। ভালো না, ইন্টারেস্টিং অঙ্ক। কেমন লাগছে অঙ্কগুলো বলো, আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে অঙ্কগুলো। হ্যাঁ আশা করি ভালোই লাগছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক হলো। এটা আমরা পরপর দাগ দিই, কী লিখেছি আসল, মানে কি আমাদের যা ইনফরমেশন দিয়ে দিয়েছে সেগুলো আমি রেখে নিয়েছি। তারপরে কি আমরা দ্বিতীয় স্টেপে সমল চক্রবৃদ্ধি বার করলাম, দ্বিতীয় স্টেপে আমরা কি করলাম সবল চক্রবৃদ্ধি বার করলাম, আর লাস্ট স্টেপে আমাদের আর ইকুয়ালস টু 8% বেরোলো। ঠিক আছে, আমরা 20 দাগের অঙ্কটা সাকসেসফুলি করলাম। এরপর দেখি 21 দাগের অঙ্কটা কী বলেছে, আমরা একবার পড়বো, পড়ে বুঝবো যে কী বলেছে। 21 দাগের অঙ্কটাও কি সেমই, 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে, এটা আবার কত বছরে বলেছে, এটার মতোই জিনিসপত্র, ঠিক আছে। তাড়াতাড়ি করে দেখি যে এটা কী বলেছে, একই টাইপের অঙ্ক, দেখি কী বলেছে। তোমরা একবার 21 দাগের অঙ্কটা পড়ো, আমি যত করে এটা মুছে নিই।
টাইপগুলো একই, দেখো তোমরা পড়ে নিজেই বুঝতে পারবে যে একই রকম। কি বলে দিয়েছে তোমাদের, আমাদের বলে দিয়েছে সফল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, আমাদের আসল বলে দিয়েছে, আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে। আমাদের একটা অঙ্ক করতে আর কি চাই, আর কি চাই জীবনে? দেখো আমাদের কি বলেছে, সফল চক্রবৃদ্ধি বলেছে, আসল বলেছে, বার্ষিক সুদের হার বলে দিয়েছে। আমাদের আর কি চাই সেটা আমি একটু দেখি কি বলে দিয়েছে 21 অঙ্কটায়। চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়ালস টু কত, 8%। এরপর কি, আর সুদে কত বছরে, 40,000 টাকা সফল চক্রবৃদ্ধি এত হবে। আসল পি ইকুয়ালস টু কত, 40,000 টাকা হলো সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি এ ইজ ইকুয়ালস টু কত, কত দিয়ে দিচ্ছে এখানটা, 46,656। 46,656 টাকা হলো, এটা আমাদের আসলে সমূল চক্রবৃদ্ধি। এবার লিখব, সুতরাং n বছরে সমূল চক্রবৃদ্ধি n বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, এই ইকুয়ালস টু কত, p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, বা কি আসছে 46,656 ইজ ইকুয়ালস টু কত, p মানে আমাদের দিয়ে দিয়েছে 40,000, 1 প্লাস r দিয়ে দিয়েছে 8 বাই 100 হোল টু দি পাওয়ার n বার করতে হবে, ঠিক আছে। আর মানে কি, 8 মানে 4 দুগুণে 8, 4 5 4 25 100, 27/25, ঠিক আছে। 4 দুগুণে 8, 4 25 100, 27/25। এখানটা আমাদের কিছু করে 27/25 হোল টু দি পাওয়ার কি কিছু হতে পারে, স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, আমাদের সেই আকারে আনতে হবে। মানে এটা বাড়িতে নিয়ে যাবো, তারপরে সেটা আমি আনার চেষ্টা করবো। কনসেপ্ট এটাই কি, এখানে যদি আমাদের এরকম ফর্ম চলে আসে, যদি কিছু মানে কোনো একটা সংখ্যা থাকে তার উপরে যদি টু দি পাওয়ার n চলে আসে, বাদিকে মানে কোনো সমীকরণে বাদিকে যদি কোনো কিছু সংখ্যা টু দি পাওয়ার n চলে আসে, ডান দিকে আমাদের ওই সংখ্যা টু দি পাওয়ার কিছু একটা সংখ্যা আনতে হবে, তাহলে আমরা সেই টু দি পাওয়ার n এর ভ্যালু আমি বার করতে পারবো। দেখি কী করবো, 27/25 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 46,656 বাই 40,000, 4 সরি আমি 10 দিয়ে কাটছি নাকি, 4 × 4, 4 × 4, 4 × 16, 4 × 4, 4 × 16, কী আসলে এটা, 4 × 4, 4 × 4, 4 × 4, 4 × 4, 4 ছক 24, 2 5 4 ছক 24, 116, ঠিক আছে। আগের অঙ্কের মতোই একই জিনিস আসছে, 4 4 4 16, 4 2 5 16, হ্যাঁ 4 4 16 না, 4 2 8, 4 5 20 0 0, 4 2 8, 4 9 36, 4 1 4, 4 ছক 24, এরপর কি 4 7 28 না, 4 ছক 24, 2 5, 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 2 8, 4 4 5 4 9 36, আমাদের এটা আসছে। এক্ষেত্রে আমরা কি জানি, আগের মতোই অঙ্কটার টাইপ 27/25 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি 27/25 হোল টু দি পাওয়ার স্কোয়ার। সুতরাং n ইকুয়ালস টু 2। আমরা কি লিখব, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 46,656 হবে। আমাদের অঙ্কগুলো ভালো খাটালো। এরপর আমরা কি 22 দাগের অঙ্কগুলো করব।
তার আগে বলে দিই এটা কি করেছি। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা আমাদের যা দিয়েছে লিখবো, তারপরে স্টেপ হচ্ছে আমরা বার করেছি এটা, আর লাস্ট স্টেপ এটা আমরা বার করেছি, ঠিক আছে। এই হলো টোটাল অঙ্কটা। পরপর সিধা সিধা স্টেপ, আর কিছু নেই, 2-3টে স্টেপ আছে। আমাদের ফার্স্টে সব যা দিয়েছে লিখবো, তারপরে অঙ্কটা নামিয়ে দেবো, ঠিক আছে। আধ ঘন্টা আই থিঙ্ক হয়ে গেছে। একটু জল টল খাও তোমরা। এরপর কি আমরা 22-এর দাগের অঙ্কটা আস্তে আস্তে করব, ঠিক আছে। জল টল খেয়ে নিয়েছো সবাই। এবার কি করণটা করাবো আমরা, এবার চলো 22-এর দাগের অঙ্কটা করে। হ্যাঁ, অঙ্ক বুঝতে পারছো তো? রোজ দিনই একই কথা বলছি, কারণ অঙ্ক অনেকে বুঝতে পারছে না। আমি বুঝতে পারছি যে তোমাদের এত লোড, তোমাদের জানি আমি ইতিহাস পড়তে হচ্ছে, ভূগোল পড়তে হচ্ছে, ফিজিক্যাল সায়েন্সের অঙ্কগুলো, ফিজিক্যাল সায়েন্সের থিওরিগুলো মুখস্থ হচ্ছে না, কীভাবে পড়বো কিছু বুঝতে পারছে না, কত মার্কসের আসবে। থিওরি তো এত পার্ট পড়ছি ফিজিক্সে, কিন্তু মার্কস কতখানি আসবে? ফিজিক্সের মার্কস হাইয়েস্ট 3 মার্কস আসে। সেরকম ভেবে তোমাদের পড়াশোনা করতে হবে, আর দেখবে অনেক কোশ্চেন আসবে, অনেক কোশ্চেন, সেরকমভাবেই পড়তে হবে। আর তোমাদের ইতিহাস ভূগোলে সেখানেও তো 8 মার্কস 5 মার্কসের কত বড় বড় কোশ্চেন আছে। এক্ষেত্রে তোমাদের কী আছে, 5 মার্কসের কোশ্চেন আছে, ঠিক আছে। এবং সেরকমই তোমাদের টাইম হ্যান্ডেল করে বসতে হবে। দিনে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তোমাদের অঙ্ক নিয়ে বসতেই হবে। দেখো অঙ্কে সিলেবাস যা আছে ভালোই আছে, 20-25টা চ্যাপ্টার আছে। সেই সিলেবাস তোমাদের আমি চেষ্টা করছি 6 মাসের মধ্যে কমপ্লিট করানোর। তোমাদের বছরের প্রথম দিক খাটা উচিত ছিল। যারা খেটেছো ভালো কথা, যারা খাটোনি তাদেরকে বলছি আস্তে আস্তে একটু জোর দাও। দেখো ঠিক আছে, মজা তো চলবে, মানে আনন্দও চলবে, সব কিছুই হবে। তোমাদের যখন পরীক্ষা হয়ে যাবে আমাদের সাথেও আনন্দ হবে, আমরা লাইভে এসে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তা সেটাই বলছি, তোমাদের সবার সাথে দেখাও নিশ্চয়ই হবে। হ্যাঁ, দেখা তো হবেই, কারণ তোমরা যারা আমাদের ছাত্র, আমাদের কাছে যারা পড়ছো, তাদের সাথে আমরা নিশ্চয়ই দেখা করার চেষ্টা করব। তোমরা বলতে পারো যে তোমরা কোথায় থাকো, তোমরা আমাকে কমেন্টে করে বলতে পারো, ঠিক আছে। এবার এখন আমি বলছি কি, মন দিয়ে একটু পড়াশোনা করো, আর কয়েক মাস বাকি আছে। চলো 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 তাহলে এখন পড়বো, ঠিক আছে। 22-এর দাগের এখন অঙ্কটা করব। চলো 21-এর দাগে তাহলে আমি অঙ্কটা মুছছি। এরপর 22-এর দাগের অঙ্ক, একটু মন দিয়ে পড়া, অঙ্কে 80-90 তো হয়েই যাবে। আমি যা করাচ্ছি সেটা মন দিয়ে ফলো করো, 80-90 মার্কস পাওয়া কোনো আর ব্যাপার হয়ে দাঁড়াবে না। 80-90 মার্কস, ঠিক আছে। যারা মার্কস পাবে ঠিক আছে, কিন্তু না পেলে কোনো সমস্যা নেই, কিন্তু পেলে ওই যে বললাম একটা ভিতর দিয়ে কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি অঙ্ক পারছি বা অন্যান্য যে কোনো সাবজেক্ট পারছি, কনফিডেন্স আসবে, ঠিক আছে। তো এখন 22 দাগের অঙ্কটা করাবো, চলো। কি বলেছে আমার সাথে অঙ্কটা পড়ো, একসাথে পড়বো। কি, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে, দেখো শ্বাস কিন্তু জায়গায় জায়গায় দেবে যেগুলো বলেছে, পরপর পড়ো। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 1 লাখ, একটু বেশি বলতে না, সরি, 12,100 টাকা হবে, ঠিক আছে। শূন্য বেশি দেখতে পাচ্ছি আমি চোখে। যাই হোক, কী বললাম, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসেব করি। তো একই জিনিস আমাদের কী দিয়ে দিয়েছে এক্ষেত্রে, এ দিয়েছে পি দিয়েছে, আর কি আমাদের কী দিয়ে দিয়েছে, আমাদের এনও দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে অ্যান্সার আর বার করার জন্য কী লাগবে, ওই যে আগের অঙ্কটার মতো। আগের অঙ্কটা একটুখানি ঠিক ছিল, এটা কিছুই নেই, এটা সোজাসুজি অঙ্ক বার করতে হবে, ওই একই রকম। আমি তাও করিয়ে দিচ্ছি। কি, এরপরে আমার মনে হয় না তোমাদের করিয়ে দিতে হবে।
কত করে এরপরে, হ্যাঁ এর পরেগুলো মনে হয় না করে দিতে হবে, তবু আমি চলো করছি। 22-এরটা কত কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা, ঠিক আছে। তা আসল আমাদের কি দিয়ে দিচ্ছে, আসল আমি বলেছিলাম শ্বাস নিয়ে পড়তে, তাহলে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারবে কি আস্তে আস্তে ধীরে সুস্থে পড়বে। 10,000 টাকার বলেছে, তাই আসল আমরা জানি কি এখানটায় পি ইকুয়ালস টু কি 10,000 টাকা, 10,000 টাকা, হ্যাঁ। আর কি সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এই ইকুয়ালস টু কত 12,100 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়ালস টু কত, না কি লিখবো, ইকুয়ালস টু আর হলে R% হলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, সরি কত নাম আমরা জানি, সমূল চক্রবৃদ্ধি জানি, সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কি P into 1 plus R by 100 whole to the power n, হ্যাঁ whole to the power n। আর সমূল চক্রবৃদ্ধি আমরা কি জানি 12,100 ইকুয়ালস টু কি 10,000, 1 plus R by 100 whole to the power n কত, n হচ্ছে 2। আমরা কি করতে হবে, কনসেপ্ট আমি কি বলেছিলাম একটু মনে করো, এই একটা অঙ্ক আগে করেছি আমি, এই কনসেপ্টটাই বলেছি, কি বলেছি আমি মনে করো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, এটা আমি কি করে করতে বলেছি, কি এই যে জিনিসটা আছে আমরা এটা এখানে ভাগের আকারে নিয়ে চলে আসবো, এনে আমি এটা কি করব হোল স্কোয়ার বানানোর চেষ্টা করব, যাই আসুক যে কোনো জিনিস আসুক সেটার হোল স্কোয়ার বানানোর চেষ্টা করব। হোল স্কোয়ার যদি নাও আসে, দেখো অনেক ক্ষেত্রে নাও আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা রুটের ব্যবহার করব। যদি 10 আছে, 10 যদি কোনো সংখ্যা আসে, তার মানে সেটা স্কোয়ার করার জন্য কী করতে পারি, √10 স্কোয়ার, এরকমভাবে মনে রাখবে। আমাকে যাই আসুক সেটার স্কোয়ারের আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাই কী করছি এখানে দেখো, বা কিন্তু এক্ষেত্রে এইসব অঙ্কে তোমাদের স্কোয়ার দিয়ে দিয়েছি, মানে স্কোয়ার আকারে এটা হয়ে যাবে, ঠিক আছে। 1 plus R by 100 যখন P/Q করাবো তখন দেখাবো যে পরীক্ষার সময় কীরকম দিয়েছে। টাইপ একই আসবে পরীক্ষার সময়, টাইপ কিন্তু আলাদা আসবে না, কিন্তু পরীক্ষার সময় একটু ঘুরিয়ে অঙ্ক মাঝে মধ্যে চলে আসে, ঠিক আছে। তার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। বা 1 plus R by 100 whole to the power square equals to whole to the power 2 equals to 11/10 whole to the power 2, ঠিক আছে। আমি কি দেখো এখানটা দুটোই হোল স্কোয়ারের ফর্ম চলে এসছে। আমি বলেছিলাম কি করবো এবার, কী বলে এটাকে, বর্গমূল করে পাই, স্কোয়ার রুট তোমরা লিখবে যারা ইংলিশ লিখছো, ইংলিশটাও ভুলে গেছি, বর্গমূল বাংলা লিখবে বর্গমূল করে পাও, কি স্কোয়ার রুট বোথ সাইড, অ্যাপ্লাইং স্কোয়ার রুট বোথ সাইড লিখে দেবে কিছুটা, অ্যাপ্লাইং স্কোয়ার রুট বোথ সাইড, বা কি লিখবে উভয় দিকে বর্গমূল করে পাই। হ্যাঁ, যারা ইংলিশে লিখবে তাদের তো বলে দিলাম, তোমরা বাংলায় যারা লিখছো তারা কিন্তু পরীক্ষা হলে ইংলিশেও লিখতে পারবে, হুবহু পরপর ইংলিশে লিখে দিও না, নয় অনেকে বুঝতে পারবে না, কিন্তু এটা কি তোমরা পাশে লিখতে পারো, ঠিক আছে। এরপর কি যোগ ভাগ গুণ কী হচ্ছে দেখলাম, কি বললাম এখানটা স্কোয়ারটা আমরা তুলে দিতে পারবো, ঠিক আছে। 1 plus R by 100 equals to 11/10, ঠিক আছে, বা R by 100, এই তো স্যার মজা আসছে স্যার, এই তো এবার যোগ ভাগ করতে এবার মজা আসছে, কারণ অঙ্কগুলো আমি বুঝে গেছি, এখন তো মজা আসবেই, এখন তো আর কিছু মাথায় চাপ পড়ছে না, কেন এখন তো জাস্ট আমাদের ফর্মুলা জাস্ট লাগাতে হচ্ছে, আর কিছু নেই। এই যে শেষের 3-4টে অঙ্ক আছে এগুলো জাস্ট কি আমাদের ফর্মুলা লাগিয়ে অঙ্ক আছে, ঠিক আছে, আর কোনো কিছু নেই। 22 নম্বর দাগের অঙ্কটা হলো, এবার কি একই অঙ্ক এখন সব, চলো 23-এর দাগের অঙ্কটা এবার আমরা করব। হ্যাঁ, এটা বুঝে দিলাম, পরপর স্টেপ বাই স্টেপও দেখিয়ে দিচ্ছি। কি আমাদের ফার্স্ট স্টেপে কি যা গিভেন দিয়েছে সেটা আমি লিখবো, এটা আমাদের গিভেন দিয়েছে, তারপরে আমি কি যেটা আমাদের চেয়েছে সেটা আমি ধরে নেব। 2 নম্বর স্টেপে
আমাদের যেটা আমি বার করার চেষ্টা করছি সেটা আমি এমনভাবে বার করব। হ্যাঁ, ফাইনাল আমরা আর ইকুয়ালস টু 10% পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এরকম স্টেপ বাই স্টেপ মনে রাখার কথা বলছি না, কিন্তু পরপর যেটা আমাদের ফার্স্টে গিভেন যেটা দিদি সেটা লিখবে, যেটা বার করতে চাইছি সেটা লিখবে R%, আর লাস্টে পরপর এরকম স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করবে। ঠিক আছে, এটা আমি এখন মুছছি। অঙ্ক করতে স্যার মজাই লাগে, কিন্তু যখন অঙ্কগুলো পারি, হ্যাঁ, তার জন্য অঙ্কগুলো পারতে হবে। দেখো একবার কি বলছি, দেখো এই ফর্মুলাগুলো আমি জানি, প্রথম দিকে তোমাদের মনে থাকবে না। কি করবে, ফার্স্টে দেখো যখন অঙ্কগুলো করবে তোমরা অনেকে হয়তো ডায়েরি ইউজ করো, মানে ফর্মুলা যে একটা জায়গায় লেখার চেষ্টা করো, বা কী করবে একটা খাতা বানাবে, তার পাশে তোমরা ফর্মুলাগুলো লিখে রাখবে। যখন অঙ্কগুলো করবে এটা দেখে নেবে, তারপর কি করবে একবার ঢাকা দিয়ে, হাত দিয়ে ঢাকা দিয়ে অঙ্কগুলো ফর্মুলা না দেখে তারপরে করার চেষ্টা করবে। তারপরে দেখবে ওটা তোমার ইমপ্রুভ হবে, কি তোমাদের ওটা মাথায় আস্তে আস্তে আসতে শুরু করবে। হ্যাঁ, এটা ফর্মুলা ছিল, এরকমভাবে একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর কি আমাদের 22 দাগের অঙ্কটা হলো। এরপর আমরা 23 দাগের অঙ্কটা করব। দেখি 23 একই রকমের অঙ্ক। এরপর কি এখানে আমাদের শুধু আমাদের ফর্মুলাটা ইউজ করা আছে। ঠিক আছে, 23 নম্বর অঙ্কটা কী বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, না হ্যাঁ 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকা, 50,000 তো হ্যাঁ 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। একই জিনিস, সেম জিনিস, কিচ্ছু আলাদা নেই। আমি 23 অঙ্কটা করাচ্ছি, দেখি কি হয় জিনিসটা। আমি কি লিখব, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, সুদের হার, সুদের হার আর ইকুয়ালস টু কত বলে দিয়েছে আমাদের, 10%, 10% আসল ইকুয়ালস টু কত, 50,000 টাকা পি। হ্যাঁ, আসল হচ্ছে আমাদের এখানে পি, ইকুয়ালস টু 50,000 টাকা। তা আমাদের কি, আমাদের বলেছে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে কি, 2 বছর পর আমরা যেটা পাবো সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত, এ, ওটা এ দিয়ে ডিনোট করি আমরা। ঠিক আছে, ইকুয়ালস টু 60,500 টাকা। আমাদের কত বছরে এটা হবে জিজ্ঞেস করেছে, দেখবো। সুতরাং এন বছরে, এন বছরে সমূল চক্রবৃদ্ধি আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, তাই জন্য আমরা কি লিখবো, এন বছরে, এন বছরে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কত, এন বছরে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। হ্যাঁ, বা লিখবো এখানে কি আছে, 60,500, 60,500 ইকুয়ালস টু 50,000, 1 প্লাস আর বাই 100, আর কি দিয়ে দিচ্ছে, হ্যাঁ আর দিয়ে দিচ্ছে, 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার এন, বা এখানে 0 কাটা যাবে। আমি কি বলেছিলাম যে এইটা এখান দিয়ে ভাগ করে আমরা কি কোনো কিছু টু দি পাওয়ার এন আনার চেষ্টা করব না। এখানে কি আছে, এখানে আছে 11/10। ঠিক আছে, 11/10 টু দি পাওয়ার আমি কিছু আনার চেষ্টা করবো, কি 11/10 টু দি পাওয়ার আমি 2 আসতে পারে, টু দি পাওয়ার 3 আসতে পারে, এইসব অঙ্কে টু দি পাওয়ার আশা করি আমার 2 বা এরকম কিছু আসবে। কিন্তু পরীক্ষার হলে ভালো ভালো রকম অঙ্ক দিয়েছে। ঠিক আছে, কি ওখানে 11 টু দি পাওয়ার 3 মানে এটার হোল টু দি পাওয়ার 3 আসতে পারে, 4ও আসতে পারে। এক্ষেত্রে আমাদের কি আসছে আমি সেটা দেখার চেষ্টা করছি। 11/10 এর হোল টু দি পাওয়ার এন আসছে, এখানটাও আমাদের 11/10 তার হোল টু দি পাওয়ার কিছু আমাদের আনতে হবে। ঠিক আছে, পাওয়ার মানে বুঝতে পারছো তো, পাওয়ার তোমাদের আমি বলেছিলাম পাওয়ার মানে হচ্ছে কি ঘাত, তোমাদের ঘাত তো, হ্যাঁ ঘাত, সেটা আমাদের তোমাদের ঘাতে, সেটা তোমাদের কিছু একটা আনতে হবে। 11/10 উপরে ঘাতে কিছু একটা আনতে হবে। কি 60,500, 60,500। এবার যোগ ভাগ গুণ বিয়োগ করে ফাইনালি কি আসছে আমাকে একটু বলো, আমাকে করতে হবে তোমাদের সাথে। কি 0 কাটছি, 5 দুগুণে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, 5 একে 5, 0। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের কি হচ্ছে 11/10 হোল স্কোয়ার। এটা কি হচ্ছে, বা এটা 11/10 হোল টু দি পাওয়ার এন, 11/10 হোল টু দি পাওয়ার স্কোয়ার, সরি হোল টু দি পাওয়ার 2। তা আমি এখান থেকে কী লিখতে পারবো, ডাইরেক্ট কম্পেয়ারিং দ্য বোথ সাইড, কী লিখবো, এন ইকুয়ালস টু 2।
n ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এটা আমি আগের দিনে বলেছিলাম কীভাবে লিখলাম, n ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। একই রকম দেখো আমার পয়েন্টটা একই রকম দিয়েছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10% একই দিয়ে দিয়েছে। আর কি কত বছরে 30,000 টাকা, 50,000 টাকা শুধু 3 লাখ টাকা করে দিয়েছে। আর কি এই জিনিসটাকে শুধু কি 3,99,300 টাকা করে দিয়েছে, ঠিক আছে। আর কিচ্ছু এখানে হেরফের করা নেই, 24-এরটা একই করেছে। আমি এইখানটায় আমি আর কিছু হোমওয়ার্ক দিলাম না, শুধু জাস্ট কষে দেখি 6.1 কত 24-এর দাগেরটা, 24-এর দাগেরটা আমি আজকে HW দিলাম, 24-এর দাগের অঙ্কটা আমি আজকে HW দিলাম। আমি আর কিছু হোমওয়ার্ক দিইনি, আমি আজকে শুধু 24-এর দাগের অঙ্কটা শুধু হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। আর কি আর আমি 25-এর দাগের অঙ্কটা একটু বোঝাবো যে কি বলার চেষ্টা করেছে, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ অন্তত আমাদের শেষ হয়ে যাবে। কি পরের দিন আমি সমার বৃদ্ধি বা হ্রাস কী হয় কি না হয় আমি সেটা ভালো করে বোঝাবো। তোমাদের অনেকের সেগুলো একটু ভয় আছে, আমি জানি তোমাদের অনেকেরই এই জিনিসগুলোতে একটু ভয় থাকে, স্যার এটা ফর্মুলা কীভাবে মুখস্থ করবো, স্যার এটা কী কী টাইপের কোশ্চেন আসছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, এখান দিয়ে কত নম্বর কী পরীক্ষা আসবে না কিচ্ছু বুঝতে পারছি না। তার জন্য তো আমি আছি বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের পরীক্ষার হলে কীরকম কী কোশ্চেন দেয় সেটা প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরে বলবো, তোমাদেরই করতে দেবো, তোমরা নিজেরা দেখবে তখন সলভ করতে পারছো। এই যদি টাইপগুলো তোমরা যদি হাতে একবার প্র্যাকটিস করে দাও না, তারপরে তোমাদের আর বলতে হবে না, তোমরা নিজে থেকেই তোমরা নিজে থেকেই ওগুলো করতে শুরু করে দেবে, ঠিক আছে। চলো এবার কি তোমাদের 24-এর দাগেরটা হোমওয়ার্ক দিলাম, এবার হচ্ছে 25-এর দাগের অঙ্কটা, চলো করি। কি বলেছে, সুদের পর্ব 6 মাস হলে, ওই সেই সুদের পর্ব 6 মাস, সুদের পর্ব 6 মাস মানে ওই সুদের পর্ব 2, এর ক্ষেত্রে সুদের পর্ব 2 মানে এটা বলতে চাইছে 6 মাস অন্তর দেও, ঠিক আছে। এখানে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1,600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও আসল নির্ণয় করি, ঠিক আছে। কি বলেছে, 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও আসল নির্ণয় করি, চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি, ঠিক আছে। আগে আমরা সুদাসলটা বার করব, সমূল চক্রবৃদ্ধি করে সুদাসল বার করব, সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদটা আমরা বার করব, ঠিক আছে। কোনো ইস্যু নেই অঙ্কটায়, আমরা বার করছি, চলো কি সুদের পর্ব 6 মাস, আমরা তাহলে এখান থেকে কি লিখতে পারবো, সুদের পর্ব 2, সুদের পর্ব ইকুয়ালস টু 2, হ্যাঁ। তারপর কি দিয়েছে 10% চক্রবৃদ্ধি সুদের হার সুদে, এখানে একটু শ্বাস নিয়ে নেবে, কি চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, হ্যাঁ। আর ইকুয়ালস টু কত দিয়েছে, ইকুয়ালস টু 10%। আর কি আসল পি ইজ ইকুয়ালস টু কত 1,600 টাকা। স্যার এখানে যে সময়টা বলে দিচ্ছে, সময়টা একটু এক্সপ্লেন করে দিন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, সময়টা আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে কি বলেছে, সময় আমাদের 1.5 বছর সময় দিয়েছে। এবার দেখো 6 মাস আমাদের বলেছে, 6 মাস অন্তর মানে সুদের পর্ব 6 মাস, মানে আমাদের 6 মাসে যে সুদটা খাটবে সেটা আসলের সাথে যোগ হয়ে পরের 6 মাসের ক্ষেত্রে সেটা আসল হিসেবে কাজ করবে। এবার কি এটা মানে টোটাল কটা স্লট হচ্ছে, প্রথম 6 মাস, নেক্সট 6 মাস, 1 বছর, তারপরের 6 মাস, ঠিক আছে। তা টোটাল 3টে স্লটই তো হচ্ছে গোটা। তা সেক্ষেত্রে আমাদের যেহেতু কোথাও কিছুর মাঝে নেই এই মাসগুলো, তাই জন্য আমরা টোটাল এটাকে 1.5 বছরটাকে আমরা 3/2 বছর, n ইকুয়ালস টু 3/2 বছর করেই আমরা অঙ্কটা ক্লিয়ার করব, ঠিক আছে। নয় আমাদের ওরকম যেরকম নর্মাল ফর্মুলা সেটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কি আমাদের কি করতে হতো, যদি আমাদের এখানে 1 3 মানে
1 বছর আর 6 মাস যদি না দিয়ে দিত, 1 বছর যদি 3 মাস দিত, আমি বলছি অঙ্ক এরমভাবে দিতে পারে। এখানে 1 বছর 1.5 বছর দিয়ে দিচ্ছে, মানে কি 1 বছর আর 6 মাস। এখানে যদি আমাদের দিত 1 বছর আর 3 মাস যদি দিত, তা প্রথম 1 বছরের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা জানি সেটা ইউজ করতাম, তারপরে 3 মাসের ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা সরল সুদের যে ফর্মুলা জানি সেটা আমরা এখানে ইউজ করতাম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। কি আমাদের ফার্স্টে কি 1 বছরের আমরা চক্রবৃদ্ধি সুদের যে নিয়মটা জানতাম সেটা এখানে ইউজ করতাম, তারপরে যে 3 মাস যেটা সেটা আমরা সরল সুদের নিয়মটা ইউজ করতাম। সেটা আমি তোমাদের একটা অঙ্কে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কি বলেছে এখানে দেখো, সুতরাং 3/2 3/2 বছরে 3/2 বছর 3/2 বছরে 3/2 বছরে কি সমূল চক্রবৃদ্ধি কত হবে? 3/2 বছরে সমূল চক্রবৃদ্ধি এ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ও এখানে সুদের পর্ব যেহেতু 2 বলেছে, তাহলে r/2 × 2n। ঠিক আছে, মনে আছে তোমাদের? আমারও মনে ছিল, আমি দেখছিলাম যে তোমাদের মনে আছে কি r/2 হবে। কি সুদের পর্ব যখন 2 হবে তখন r/2 হয়ে যাবে, আর n এর সাথে 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে কী হচ্ছে, পি মানে কত আমরা দেখেছি 1600 আর 1 + r কত, r হচ্ছে আমাদের দেখো 10/200। হ্যাঁ, তো এটা আমাদের আর কি হচ্ছে 2n কত 3/2 2 × 3/2 2 কাটা গেল, 0 0 কাটা গেল, ইকুয়ালস টু 1600 × 21/20 × 21/20 × 21/20। কেন লিখলাম? আমাদের কিউব আছে, কিউব আমি 21 3বার গুণও করতে পারি, আর এরকম একটু ভেঙে করলাম যাতে একটু ভালো দেখতে লাগে আর কি কাটাকুটিতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এটা আমি লিখছি কেন, কাটাকুটিতে যাতে সুবিধা হয় তোমরা এটাই করবে। এটা একটু মানে কিউব যদি বলে দেয় তোমরা এরকম এক্সপ্যান্ড করে নেবে যাতে কাটাকুটিতে সুবিধা হয়। ঠিক আছে, 0 0 0 0 2 2 4 2 8 2 2 4 2 8 8 2 16 হলো 21 × 21 কত হয়? 21 × 21 441 আই গেস। ঠিক, তো 21 × 21 সরি 441 × 21 করলে কত হয়? তোমরা খাতা কলমে ভালো করে গুণ করবে, আমারটা দেখে কিন্তু কপি পেস্ট মারবে না। এখন তো কপি পেস্ট মেরে দেবে, পরীক্ষা হয় কার্ডটা দেখে কপি পেস্ট করবে। তোমাদের যদি কারো কপি পেস্টের অপশান থাকে, যদি পাশের বাড়ির লোকের যদি সহায় থাকে তাহলে হতে পারে। সবসময় কিন্তু পাশের বাড়ির লোকও দেখবে তোমার দিকে তাকিয়ে আছে, তুমিও সামনে পাশের বাড়ির লোককে দিকে তাকিয়েছো, পাশের বাড়ির লোকও তোমার দিকে তাকিয়েছে, তখন কী করবে? তা সেক্ষেত্রে আমি বলছি পাশের বাড়ির লোকের ভরসায় না থেকে নিজে থেকে ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, 21 কি 21 4 21 কত হয়? 84 86 6 হাত 8 84 আর 6 কত হয়? 90 9061। হ্যাঁ, এটা ইন্টু 2 ডাইরেক্ট বসিয়ে দিই কত 2 6 2 12 2 6 2 12 2 তোমার 1 2 6 2 12 2 তোমার 1 2 0 0 1 18। হ্যাঁ, নিচে 10 ছিল, এখানে পয়েন্ট বসালাম। এত টাকা আমাদের 1.5 বছর পর আমরা টোটাল আমরা ব্যাংক থেকে বা যেখানে থেকে আমরা এটা কত পাবো? 1812.2 টাকা আমরা পাবো। সেক্ষেত্রে আমাদের কি চক্রবৃদ্ধি সুদাসল বার করতে বলেছে, আমরা সুদাসল আমরা এখান দিয়ে পেয়ে গেছি। সুতরাং আমরা কি লিখবো? চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু কত? 1812.2 মাইনাস 1600 টাকা 1600। হ্যাঁ, ইকুয়ালস টু কত হচ্ছে? 212.2 টাকা হলো। এটা আমাদের ফাইনাল অ্যান্সার আসলো। ঠিক আছে, আমাদের কি অ্যান্সার আসলো আমাদের পর্ব বলেছে, আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম সুদের পর্ব। আমাদের যা গিভেন দিয়েছে আমরা সেটা লিখেছি, 3/2 এর সমূল চক্রবৃদ্ধি আমরা এটা বার করেছি। হ্যাঁ, তারপর কি চক্রবৃদ্ধি সুদটা আমরা ফাইনাল স্টেপে আমরা এটা বার করেছি। আমাদের দুটো অ্যান্সার ছিল, এই দুটো অ্যান্সার আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের এটা লাস্ট পর্যন্ত এই অঙ্কটা করালাম। আর এর সাথে আমাদের কোষে দেখি কত
6.1 শেষ হয়ে গেল। এরপর আমরা কোষে থেকে 6.2 অর্থাৎ সমাহার বৃদ্ধি বা হ্রাসের যাব। আজকের না, আজকে তোমাদের এটুকুই পড়ালাম, কারণ রাত অনেকটাই হয়েছে। তোমরা এখন এটা করবে নিশ্চয়ই, এটা একবার দেখে নেবে, অঙ্কগুলো নিশ্চয়ই খাতায় করে নিয়েছো, একবার দেখে নেবে, একবার একটু বুঝে নেবে অঙ্কগুলো কী বলেছে। পরীক্ষার আগে যদি ভালো করে না বুঝে যাও, পরীক্ষার হলে গিয়ে যদি পারবে, অনেকে পেরে যাবে, দেখবে নাম্বারও পেয়ে যাবে, কিন্তু কি হলো লাভ তোমরা যদি অঙ্কগুলো নাই শিখতে পারো। আর দেখো যারা সায়েন্সে যাবে তারা তো লাগবেই, এটা যারা কমার্সে যাবে সেই ক্ষেত্রে এটা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এগুলো লাগবে। নাম্বার অনেক সময় ম্যাটার করে, তোমাদের নাম্বার অনেকেই জিজ্ঞেস করবে। দেখো এখন মাধ্যমিক দিয়ে উঠছো তো তোমাদের এখন নাম্বার দেখবে অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, ঠিক আছে? তা সেটাই বলছি, একটু অঙ্ক করার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। যখন অঙ্ক করবে কোনো ঝামেলা না, কোনো কিছু না, একটু মাইন্ড ফ্রেশ করে অঙ্ক করতে বসার চেষ্টা করো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি সবার পছন্দ হয়, তোমরা একটা লাইক করতে পারো, বন্ধুদের সাথে তোমরা আমার ক্লাসগুলো তোমরা শেয়ার করতে পারো, যাতে তোমরা যে লাভটা পাচ্ছ তোমাদের বন্ধুরাও যাতে সেই লাভটা পেতে পারে। কেন, এই যে ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে তোমরা যদি যে পাশের বাড়ির বন্ধুদের যে কথা বলছি, পাশের বাড়ির বন্ধু যাতে না ভুল করে তাদের দেখেও যাতে করতে পারো, তোমরা কি পাশের বাড়ির বন্ধুকে এই অঙ্কগুলো, এই সব অঙ্ক তোমরা শেয়ার করতে পারো, যাতে তাদেরও কিছু ভালো হয়, তারাও এই অঙ্কগুলো পারে, ঠিক আছে? আজকের মতো এটুকুই বলছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা।